হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। এসএসসি এমটিএস 2025-এর জন্য জিকে ক্লাস নম্বর 18। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 15-10-2024 সেকেন্ড শিফট। 15-10-2024 সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো জিকে কোশ্চেন, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এর আগে যে 17খানা ক্লাস যারা এখনও দেখোনি, তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু এক এক করে সবাই কিন্তু দেখে নেবে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, বা এই ক্লাসে ডেসক্রিপশানে দেখো, সেখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, জয়েন করে যাও, কারণ এখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলোও কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। কোন বিখ্যাত মধ্যযুগীয় গায়ক 1606 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন? খুবই ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, খুবই ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে তানসেন। তাহলে এখান থেকে আরও অনেক ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। কী কী কোশ্চেন আসতে পারে দেখে নাও। তানসেন, তানসেন যিনি মুঘল সম্রাট আকবরের দরবারে নবরত্নদের, অর্থাৎ 9টি রত্নের মধ্যে এক রত্ন ছিল। এটা তো তোমরা সবাই জানো, তানসেন যিনি আকবরের নবরত্নের মধ্যে এক রত্ন ছিল। হরিদাস ছিলেন সঙ্গীত শিল্পী তানসেনের গুরু। তানসেনের গুরু কে ছিলেন? হরিদাস। তানসেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন। এই কোশ্চেনটাও কিন্তু আসে যে তানসেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মধ্যপ্রদেশের কোথায়? গোয়ালিয়র। তানসেন সম্মান, এটা কোন রাজ্য সরকার দিক থেকে? হচ্ছে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক কিন্তু এই তানসেন পুরস্কার দেওয়া হয়। এটা মনে রাখো, CHSL 2024 এসছে। তো এই সকল তথ্য কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট তথ্য। তো এইরকমই তথ্য কিন্তু একমাত্র আমাদের ক্লাসেই তোমরা পাবে। তো এই ধরনের ক্লাস যদি পেতে চাও পরবর্তীতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা নতুন রয়েছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং তার সঙ্গে ক্লাসটা লাইক করে ফেলো। তোমাদের অ্যাটেন্ডেন্স এবং তোমাদের ফিডব্যাক সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। 2 নম্বর কোশ্চেন দেখো, কুষাণ রাজবংশের কে ভীমা কোদফিসিসের উত্তরসূরি ছিলেন? কুষাণ রাজবংশের কে ভীমা কোদফিসিসের উত্তরসূরি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, কনিষ্ক। কনিষ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক হিসেবে ইতিহাসে বিখ্যাত ছিলেন এবং চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজন করেছিলেন। চতুর্থ বৌদ্ধ পরিষদের আয়োজন করেছিলেন। তারপরে দেখো 3 নম্বর, আন্তর্জাতিক অহিংসা দিবস ড্যাশ পালন করা হয় কবে, কত তারিখ? আন্তর্জাতিক অহিংসা দিবস এটা কত তারিখে পালন করা হয়? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি পালন করা হয়। 26শে জানুয়ারি না, ভুল আছে, 2রা অক্টোবর। অহিংসা, অহিংসা দিবস এটা 2রা অক্টোবর। কেন বলো তো? এই গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে কিন্তু এই আন্তর্জাতিক অহিংসা দিবসটা পালন করা হয়ে থাকে। এটাও মনে রাখো, মহাত্মা গান্ধীর জন্মদিনের সম্মানে 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। 15ই জুন 2007 তারিখে, 2007 15ই জুন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে প্রতিষ্ঠা করে। এরপরে দেখো 4 নম্বর, নিচের কোন সংক্রামক রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? দেখো আমি এখানে তোমাদের সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্যপানি সমস্ত ধরনের রোগের কথা আমি বলে দেব, সেগুলো খাতায় তুলে রাখো। এখান থেকে কিন্তু তোমরা এক্সামে কোশ্চেন পাবেই পাবে। কোনো না কোনো শিফটে, কারোর কোনো না শিফটে কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবেই। এটা সঠিক অ্যান্সার আগে দেখে নাও। এটা সঠিক অ্যান্সার হবে কলেরা। ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগ হচ্ছে কলেরা। এই যে ছকটা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় তুলে নিতে পারো।
এখান থেকে কোনো না কোনো শিফটে কিন্তু কোশ্চান থাকবেই থাকবে। বারবার বলছি, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ, ডিপথেরিয়া, নিউমোনিয়া, কলেরা, টেটেনাস, যক্ষা, প্লেগ, গনোরিয়া, এগুলো ব্যাকটেরিয়া দ্বারা। ছত্রাকের কারণে দাঁত, তারপরে হচ্ছে অ্যাথলেটিস ফুট, প্রোটোজোয়ার কারণে ম্যালেরিয়া, আমাশয়, ডায়রিয়া, কালাজ্বর, তারপরে হচ্ছে ভাইরাসজনিত রোগ, স্মল পক্স, চিকেন পক্স, এইডস, হারপিস, ডেঙ্গু, জলাতঙ্ক, হাম, ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, এগুলো ভাইরাসজনিত রোগ। প্রত্যেকটা রোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাসায়নিক, এটা 6 নম্বর নয়, 5 নম্বর হবে, ঠিক আছে? 4-এর পরে তো 5 আসে। নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াটির বিক্রিয়াজাত পদার্থ কোনটি? তো বিক্রিয়া দিয়ে দিয়েছে, এখান থেকে বিক্রিয়াজাত পদার্থটা কী পাওয়া যাবে সেটা খুঁজতে হবে। বিক্রিয়াটা কি দিয়েছে না, NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস NH3। তো এখান থেকে কীটা উৎপন্ন হবে, বিক্রিয়াজাত পদার্থটা কী তৈরি হবে? তো অপশানের অনুযায়ী সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার 4, বেকিং সোডা। বেকিং সোডা তৈরি হবে। কীভাবে হচ্ছে এখানে দেখে নাও, NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস NH3 বিক্রিয়া করে তৈরি হবে NaHCO3, যেটা হচ্ছে বেকিং, মানে হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, যা বেকিং সোডা নামে পরিচিত। এটাও মনে রাখো, অনেক সময় থাকে। বেকিং সোডা যে রাসায়নিক নাম কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3। আর একটা উৎপন্ন হয় কি, NH4Cl, এটা উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অপশানে তোমাদের যদি এখানে বেকিং সোডা না থেকে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতো, তো সেটা কিন্তু সঠিক অ্যান্সারও হতো। বোঝা গেল কি বললাম? বিক্রিয়াটা আগে ভালো করে দেখে রাখো, তার সঙ্গে ওই যে রাসায়নিক নামগুলো এগুলো নোট ডাউন করে রাখো। 6 নম্বর কোশ্চেন দেখো, একজন নাগরিক যদি তার এলাকার সৌধগুলির রক্ষায় সরকারকে সাহায্য করেন, তাহলে তিনি নিম্নলিখিত কোন মৌলিক কর্তব্য পালন করছেন? যে সৌধগুলো রয়েছে তার এলাকায়, সেগুলো রক্ষা করার সরকারকে সাহায্য করছে, তো এটা কোন মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে? তো এটা হচ্ছে মৌলিক কর্তব্য, অপশান নাম্বার 3 এখানে সঠিক অ্যান্সার হবে, মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের মূল্যায়ন এবং সংরক্ষণ। মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের মূল্যায়ন ও সংরক্ষণ, এটা হচ্ছে ধারা 51 AF। ধারা 51 AF ভারতীয় সংবিধানের বলে যে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো আমাদের মিশ্র সংস্কৃতি সমৃদ্ধি ঐতিহ্যের মূল্যায়ন এবং সংরক্ষণ করা। তাহলে ধারা 51 AF বলা রয়েছে, এটা GD 2024 এসছে, দেখতেই পাচ্ছ। তোমাদের MTS 2025 এটা আসার চান্সও রয়েছে। এই ধারাটি মৌলিক কর্তব্যের অংশ, যা 42তম সংশোধনী আইন 1976 দ্বারা যুক্ত হয়েছিল। তারপরে দেখো 7 নম্বর, যদি একটি শব্দ তরঙ্গের সময়কাল 0.04 সেকেন্ড হয়, তাহলে কম্পাঙ্ক কত হবে? তরঙ্গের সময়কাল দেওয়া রয়েছে, কম্পাঙ্ক বের করতে বলছে। খুবই একটা সিম্পল ম্যাথ, জাস্ট একটা সাধারণ সূত্র মনে রাখলে এখানে হয়ে যাবে। সেটা হচ্ছে কি, কম্পাঙ্কের যেটা হয়, এই যে কম্পাঙ্ক 1/t, ঠিক আছে? তরঙ্গের সময়টা যেহেতু এখানে দেওয়া রয়েছে 0.04, তো 1/t মানে 1/0.04, তো দিয়ে দিলে এটার মান কত বেরিয়ে আসবে, 25 বেরিয়ে আসবে। 25 হার্টজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একদম সিম্পল ম্যাথ। আর MTSে যে যদি সায়েন্স থেকে কোনো ম্যাথ থাকে, ম্যাথ সচরাচর খুবই কম থাকে, আর যদি থাকে সেগুলো একদম সাধারণ ম্যাথই দেবে, ঠিক আছে? যেগুলো তোমরা কিন্তু পারবেও না আসে। 8 নম্বর কোশ্চেন দেখো, 2024 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবিত্রীবাই ফুলেকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। সাবিত্রীবাই ফুলে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যেটির প্রতি প্রধানমন্ত্রী মোদী সবার দৃষ্টি আকর্ষণ করেছেন? বলো সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, শিক্ষা ও সমাজ সংস্কারক। শিক্ষা ও সমাজ সংস্কারকের ক্ষেত্রে কিন্তু তার গুরুত্ব অবদান রয়েছে। তারপরে দেখো 9 নম্বর, ইউকো
ইউকো নামক মাইনর পয়েন্টগুলি নিম্নলিখিত কোন ক্রীড়ার অংশ? ইউকো নামক মাইনর যে পয়েন্টগুলি এগুলো কোন ক্রীড়ার অংশ? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1 জুডো। জুডো খেলার অংশ হচ্ছে ইউকো। ইউকো শব্দটি জুডো খেলার সাথে যুক্ত। 10 নম্বর কোশ্চেন, কোন ইংরেজি উপন্যাসের জন্য রাস্কিন বন্ড 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন? রাস্কিন বন্ডের লেখা উপন্যাস সেটা কোনটা, যার যে কারণে তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? তো সেটা হচ্ছে এই যে এটা, আওয়ার ট্রিস স্টিল গ্রো ইন দেহরা। আওয়ার ট্রিস স্টিল গ্রো ইন দেহরা। এই যে উপন্যাসটা রয়েছে এটা কার লেখা তাহলে? এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা। এই কোশ্চেনটাকে পরের বারে আবার ঘুরিয়ে দিয়ে দিতে পারে। এছাড়া বাকি যে এখানে উপন্যাসগুলো রয়েছে 3খানা, সেগুলো কিন্তু দেখে নাও, এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। দ্য রুম অন দ্য রুফ এটা কার? এটাও রাস্কিন বন্ডের লেখা। তারপরে দ্য ব্লু আমব্রেলা এটাও রাস্কিন বন্ডের লেখা। তাছাড়া এ লিটিল বুক অফ হ্যাপিনেস এটাও কিন্তু রাস্কিন বন্ডের লেখা। তাহলে প্রত্যেকটা রাস্কিন বন্ডের বইগুলো একটু ভালো করে মনে রাখো। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ আমাদের চ্যানেলে একমাত্র এই ধরনের ক্লাস পাবে তোমরা, এক্সট্রা ডিটেলস সহ, যেখানে এক্সট্রা ডিটেলস যেগুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন এক্সামে এসছে, পরবর্তী তোমাদের আসার চান্স রয়েছে, সেই সকল এক্সট্রা ডিটেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া হয়। আর এই ধরনের এক্সট্রা ডিটেলস সহ তোমাদের এমটিএস 2025-এর জন্য আমাদের 4খানা ইম্পর্টেন্ট পিডিএফ বানানো হয়েছে, যেগুলো থেকে কিন্তু এক্সামে কোশ্চেন কিন্তু কমন মাস্ট আসবে। একদম 100% শিওর থাকো যে এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। 4খানা পিডিএফ কী কী রয়েছে না, এমটিএস 2019 থেকে 24, যেটা তোমরা মার্কেটে কোনো বই খুঁজলেও পাবে না, বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অন্য কোথাও পাবে না। একসঙ্গে একটা পিডিএফের মধ্যে 2019 থেকে 24 সম্পূর্ণ বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সট্রা ডিটেলস সহ এই জিকে পিডিএফটা রয়েছে। তারই সঙ্গে তোমাদেরকে স্ট্র্যাটেজিকের একটা পিডিএফ দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, এবং তারই সঙ্গে ইংলিশের পিডিএফ দেওয়া হবে। ইংলিশেও 2000 এমসিকিউর কোশ্চেন আনসাররা রয়েছে, মানে যেখানে তোমার গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়ম, ফ্রেজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো তো থাকবেই। বুঝে গেল? এই 4খানা পিডিএফ এমটিএস 2025-এর জন্য বানানো হয়েছে। যদি তোমরা কেউ নেওয়ার আগ্রহী থাকো তো অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো, যার প্রাইস পড়বে 199, 199 টাকা প্রাইস পড়বে 4খানা পিডিএফ। 4খানা পিডিএফ পারচেজ করলে তোমাদের শুধু 4খানা পিডিএফ দেওয়া হবে না, এরই সঙ্গে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে আদারওয়াইজ বাকি সমস্ত কিছু ম্যাথ, রিজনিং এর পিডিএফগুলো কিন্তু সেখানে দেওয়া হবে। এছাড়া আরও অনেক পিডিএফ তোমাদের দেওয়া হবে যদি তোমরা আমাদের ওই 199 টাকার এই 4খানা পিডিএফ পারচেজ করো। বোঝা গেল? তো এবার চলো শুরু করি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? কোন মহান ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী দেবদাস এবং দিল তো পাগল হ্যায় চলচ্চিত্রের মাধুরী দীক্ষিতের জন্য গানের কোরিওগ্রাফার করেছিলেন? গানের কোরিওগ্রাফার করেছিলেন দেবদাস এবং দিল তো পাগলের চলচ্চিত্রের মাধুরী দীক্ষিতের জন্য গানের কোরিওগ্রাফার করেছিলেন। তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন বিরজু মহারাজ। খুবই ইম্পর্ট্যান্ট একটা নাম, বিরজু মহারাজ। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ধ্রুপদী নৃত্যশিল্পী, মনে রাখো। তারপরে 12 নম্বর কোশ্চেন, ভারতে কোন মন্ত্রক প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা চালু করেছেন? প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা চালু করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। কে করছে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। জাতীয় আয় গণনার প্রেক্ষিতে মোট দেশীয় উৎপাদন অর্থাৎ জিডিপি কি? জাতীয় আয় গণনার প্রেক্ষিতে জিডিপি, জিডিপি বলতে কী বোঝায় না, জিডিপি বলতে একটি নির্দিষ্ট সময়কালে একটা দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য পরিষেবার মোট মূল্য, এটাই হচ্ছে জিডিপি। তারপরে দেখো, ড্যাশের যুদ্ধ 1761 সালে সংগঠিত হয়েছিল। 1761 সালে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? বন্দিবাস, তৃতীয় পানিপথ, বক্সার না দ্বিতীয় পানিপথ? তো অবশ্যই হয়ে যাবে তৃতীয় পানিপথ। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে হয়েছিল।
কাদের মধ্যে হয়েছিল বলো? প্রথম পানিপথের যুদ্ধ, সেটা 1526 বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 হেমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে। আর তৃতীয় পানিপথ 1761 মারাঠা এবং আহমদ শাহ দুরানির মধ্যে হয়েছিল। তিনটে পানিপথের যুদ্ধ সাল এবং কাদের মধ্যে হয়েছিল ভালো করে মনে রাখো। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন। এটা 16 নম্বর দেওয়া রয়েছে, এটা 15 নম্বর হয়। ভারতের কোন ক্রীড়া ইভেন্টে রাজা ভোলেন্দ্র সিং ট্রফি দেওয়া হয়? রাজা ভোলেন্দ্র সিং ট্রফি, এটা ভারতের কোন ক্রীড়া ইভেন্টে দেওয়া হয়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া। ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া ক্ষেত্রে কিন্তু এই রাজা ভোলেন্দ্র সিং ট্রফি দেওয়া হয়। তারপরে দেখো 16 নম্বর, বিশ্বজুড়ে কত্থক নৃত্যশৈলীর প্রচারের জন্য কে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2019 পেয়েছেন? জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2019 পেয়েছেন কত্থক নৃত্যশিল্পী, তিনি হচ্ছেন অনিন্দিতা নিয়োগী অনাম। অনিন্দিতা নিয়োগী অনাম, ইনি তাহলে কোন নৃত্যের সাথে যুক্ত? কত্থক নৃত্য। সারদা নদীর উৎপত্তি নেপাল হিমালয়ের ড্যাশ হিমবাহ থেকে। সারদা নদী উৎপত্তি নেপাল হিমালয়ের ড্যাশ হিমবাহ থেকে। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, মিলাম। মিলাম হিমবাহ থেকে। 2023 সালের জুন মাসে কে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ RAW এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হন? তো এই নিয়োগ সংক্রান্ত তোমাদের কিন্তু আমি একটা ক্লাস দেবো বলেছি এবং দেব, তার কাজটা চলছে, সেগুলো হয়ে গেছে, এগুলো খুব সামনেই শীঘ্রই তোমাদেরকে ক্লাসটা দেব। 2025-এর যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু তোমাদের একটা ক্লাস দেব এবং তার পিডিএফ কাদেরকে দেওয়া হবে? যারা আমাদের ওই পিডিএফ পারচেজ 199 টাকা পিডিএফ পারচেজ করে প্রাইভেট টেলিগ্রামে গ্রুপে জয়েন রয়েছে, তারাই পাবে। ক্লাস সবার জন্য করে দেওয়া হবে, ভিডিও ক্লাস এই ইউটিউবে ভিডিও ক্লাস সবার জন্য ফ্রি, ঠিক আছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, রবি সিনহা। রবি সিনহা হয়ে যাবে নতুন প্রধান হিসেবে নিযুক্ত হন রবি সিনহা। তারপরে দেখো 19 নম্বর, বাংলাদেশের কোন অঞ্চলে সেই দেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে প্রধানত চাকমা জনজাতির মানুষেরা বসবাস করে? চাকমা জনজাতি মানুষেরা বসবাস করে বাংলাদেশের কোন অঞ্চলে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এই চাকমা জনজাতির মানুষেরা বাস করে। আর অনেকেই বাংলাদেশ থেকে কোশ্চেন দেখলে আবার মানে তাদের একটা আলাদা রকম মানে অন্যরকম কিছু একটা তাদের মনে অনুভূতি হয়। কেন একজন কমেন্ট করলো দেখলাম, তো তো ওই সকল চিন্তা ভাবনা যারা প্রকৃত চাকরির লক্ষ্যে জীবনে কিছু করার লক্ষ্যে পড়াশোনা করছে, তাদের কিন্তু মানসিকতাটা সম্পূর্ণ আলাদা হওয়া উচিত। কোনো রকম মানে শিক্ষার সঙ্গে রাজনীতিটাকে কোনোদিন জড়াবে না। শিক্ষাটাকে শিক্ষার কাছে রাখবে, রাজনীতি এবং ধর্ম এই দুটোকে শিক্ষার কাছে নিয়ে আসবেন। যখন এগুলো সব একসঙ্গে মিক্সড হয়ে যাবে না, তখন কিন্তু একটা আলাদা রকম মানে রিয়াকশান তৈরি হয়। তো সেগুলো দূরে রেখে পড়াশোনার সময় পড়াশোনাটা করে যাও, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেন দেখো, 1917 সালে মহাত্মা গান্ধীর ব্রিটিশ ভারতের নিম্নলিখিত কোন জেলায় ইউরোপীয়দের দ্বারা জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে ভারতে তার প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন? 1917 সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ ভারতের নিম্নলিখিত কোন জেলায় ইউরোপীয়দের দ্বারা জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে ভারতে তার প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন? তো সেটা হচ্ছে চম্পারণ জেলায়। তারপরে দেখো 21 নম্বর, হাকিম মির্জার ড্যাশ পরে আকবর দ্বারা কাবুল সংযুক্ত করা হয় এবং রাজা মান সিংহকে জাগির হিসাবে দেওয়া হয়? হাকিম মির্জার কিসের পরে? না হচ্ছে মৃত্যুর পরে। বিজয় বা বন্দী হওয়া বা বিবাহের পরে নয়, মৃত্যুর পরে আকবর দ্বারা কাবুল সংযুক্ত করা হয়
হাকিম মির্জার মৃত্যুর পরে আকবর দ্বারা কী হয়েছিল, কাবুল যুক্ত করা হয় এবং রাজা মানসিংহকে জায়গির হিসেবে দেওয়া হয়। 22 নম্বর দেখো, কত সালে সংসদের সদস্যরা সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য প্রথমবারের জন্য একটা প্রস্তাব স্বাক্ষর করেছিলেন। সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য প্রথমবারের জন্য একটা প্রস্তাব স্বাক্ষর করেছিলেন। সালটা হচ্ছে 1991 সালে। জলে প্রলম্বিত অবস্থায় থাকা কঠিন পদার্থ জলের অস্পষ্টতা বাড়াতে পারে। তো নিচের কোনটি জলের অস্পষ্টতার পরিমাপ বোঝায়? জলের প্রলম্বিত অবস্থায় থাকা কঠিন পদার্থ জলের অস্পষ্টতা বাড়াতে পারে। নিচের কোনটি জলের অস্পষ্টতার পরিমাপ বোঝায়? সেটা হচ্ছে অস্বচ্ছতা। অস্বচ্ছতারই বোঝাবে। নিচের কোন লৌহ ও ইস্পাত শিল্পাঞ্চলটি ওড়িশায় অবস্থিত? ওড়িশার অবস্থিত লৌহ ইস্পাত শিল্পাঞ্চল নাম কি? রাউরকেল্লা। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, রাউরকেল্লা। 25 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় রাজবংশ অত্যন্ত দক্ষ ব্রোঞ্জ ভাস্কর্য তৈরির সাথে যুক্ত? অত্যন্ত দক্ষ ব্রোঞ্জ ভাস্কর্য তৈরির সাথে যুক্ত, সেটা হচ্ছে চোল রাজবংশ। অপশান নাম্বার 4 চোল রাজবংশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো, তার এই সাথে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করো যারা এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। তারই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এবং কিছু ফ্রি নোটসও তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে পাবে। অনেক নোটস অলরেডি আগে থেকে দেওয়া রয়েছে, যেগুলো তোমরা টেলিগ্রামে গিয়ে কালেক্ট করতে পারবে। আর এক্সাম রিলেটেড সমস্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের ওই টেলিগ্রামেও জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে? ওখানে অপশান রয়েছে মেসেজ করার, তো তোমরা কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যেই পিডিএফের কথা বলছিলাম এমটিএসের জন্য, স্পেশালি এমটিএস 2025-এর জন্য বানানো হয়েছে 4খানা পিডিএফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিডিএফ। এখান থেকে কিন্তু এক্সামে কমন থাকবেই থাকবে, এটা আমি বলতে পারি। যদি তোমাদের কারোর এই পিডিএফগুলো নেওয়ার ইচ্ছা থাকে, প্রাইস রয়েছে 199 টাকা, ঠিক আছে? 28 দিনের রিচার্জ করতে তোমাদের 199 টাকা পড়ে যায়। 199 টাকা রিচার্জ করলে ওই 28 দিনই চলবে, তারপরে আর না। আর এটা তোমাদের কাছে লাইফ টাইম থেকে যাবে। এই 4খানা পিডিএফ তোমাদের কাছে লাইফ টাইম থেকে যাবে। তোমাদের এই 4খানা পিডিএফ তোমাদের জীবনও বদলে দিতে পারে, ঠিক আছে? তো এই 4খানা পিডিএফ প্রাইস রয়েছে 199 টাকা। 199 টাকায় তোমাদের এই 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপে তো দেওয়া হবে, তারই সাথে তোমাদেরকে আমাদের একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ এমটিএস এবং হাবিলদার 2025-এর জন্য একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে ইতিমধ্যে কিন্তু 292 জন স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। 292 জন, যেখানে দেখতেই পারছো কত পিডিএফ কিন্তু দেওয়া হয়ে গেছে। 1000খানা হিস্ট্রি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে 2025-এর, আরও অনেক। মানে বিশেষ করে এখানে আমরা জিকে এবং ইংলিশটাকে বেশি জোর দিচ্ছি, কেন এই দুটোর উপর কাট অফ তৈরি হয়। আর ম্যাথ আর রিজনিং এগুলো যতটা দরকার তোমরা সামান্য যতটা দরকার সেইটুকুই করো, বেশি ওগুলোতে চাপ দিও না। মোটামুটি নিয়মগুলো জেনে রাখো, যেগুলো করে আসতে হবে। মানে 30% আর হচ্ছে তোমাদের 25%, 20% এরকম পার্সেন্টেজ পেলে, যারা জেনারেল তাদের জন্য 30% পেলেই কিন্তু তোমরা ওখানে কোয়ালিফাই করে যাবে সেশন 1, যেটা ম্যাথ রিজনিং। এই জন্য ওগুলো তোমরা মোটামুটি একটা দেখে রাখো, বেশি করে জোর দাও জিকে এবং ইংলিশে। আর ওইগুলোর উপরেই বেশি নোটস আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। এগুলো তো পিডিএফ দেখতে পাচ্ছ এবং বিভিন্ন নোটসও দেওয়া রয়েছে, এমনি নোটস পরবর্তীতে আরও দেওয়া হবে। তো এই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে ওই 199 টাকায় 4খানা পিডিএফ পারচেজ করলে। এখানে যে নোটস দেওয়া হচ্ছে এর জন্য কোনো পয়সা লাগবে না আর এক্সট্রা, এগুলো তোমরা ফ্রিতে পাবে। আর সিএইচএসএলে যদি কেউ পিডিএফ নিতে চাও 2300 MCQ, এটার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। যদি এটা কেউ নিতে চাও তো এটাও নিতে পারো। তো তার জন্য তোমাদেরকে এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে।